হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। প্রশ্নের উত্তর দুটো ভালো করে বুঝে নেবে। কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতিকে স্বীকার করে নিয়ে ধর্মীয় স্বাধীনতাকে আরও বেশি উদার করা হয়েছে। এই নীতির প্রেক্ষাপটে সংখ্যালঘু ধর্মীয় মানুষেরা যাতে ধর্মীয় স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে, তার জন্য সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশদভাবে উল্লেখিত হয়েছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে ধর্মচারণ এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী বাহ্যিক আচার অনুষ্ঠান করতে পারবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান গড়তে এবং তার জন্য সম্পত্তি রাখতে পারবে। 27 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কর দিতে বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারায় বলা হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া যাবে না। সরকারি স্বীকৃতি বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুমতি না নিয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও জনশৃঙ্খলা, জনস্বার্থ ও নীতিবোধের প্রয়োজনে ধর্মের অধিকারকে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে, তথাপি আমাদের ধর্মনিরপেক্ষতার নীতি প্রশংসিত হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর এবার তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখে নাও, হাইকোর্টের কার্যাবলী। এই প্রশ্নটাও তোমাদের জন্য 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। অর্থাৎ 400 টাকা পে করে তোমরা সম্পূর্ণ সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। চলো এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। হাইকোর্টের কার্যাবলী। রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে আছে হাইকোর্ট। সংবিধানের 214 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের অঙ্গরাজ্যগুলিতে একটি করে হাইকোর্ট থাকবে। একজন প্রধান বিচারপতি ও কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। কতজন বিচারপতি থাকবে তা রাষ্ট্রপতি ঠিক করবেন। এবারে হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী। প্রথমে হচ্ছে মূল এলাকা। কলকাতা, মুম্বাই, মাদ্রাসের হাইকোর্টের মূল দেওয়ানি মামলার বিচারের ক্ষমতা আছে, অন্যান্য হাইকোর্টের এই ক্ষমতা নেই। তারপরে হচ্ছে আপিল এলাকা। হাইকোর্ট হলো রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দেওয়ানি ও ফৌজদারির ক্ষেত্রে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। 3 নম্বর হচ্ছে দেখো, লেখো জারির ক্ষমতা। হাইকোর্ট রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে। সংবিধানের 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের মতো বিভিন্ন ধরনের নির্দেশ ও লেখো জারি করতে পারে। এগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ। হাইকোর্ট শুধু মৌলিক অধিকার নয়, যে কোনো অধিকার রক্ষার জন্য এই নির্দেশ জারি করতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই, তবে জরুরি অবস্থা ঘোষিত হলে হাইকোর্টের এই ক্ষমতা কমে যায়। পরের পয়েন্ট হচ্ছে অন্যান্য ক্ষমতা। হাইকোর্ট যদি মনে করে নিম্ন আদালতে কোনো মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িত,
তখন সেই মামলা নিজের হাতে তুলে নিতে পারে। এছাড়া এই কোর্ট আদালত অবমাননার জন্য দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পারে। নিম্নতন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে হাইকোর্ট। নিম্নতন আদালতগুলিতে কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি প্রভৃতি ক্ষেত্রে রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ গ্রহণ করে থাকেন। এই ছিল তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।